আজকে যদি আওয়ামী লীগ এই নির্বাচনে থাকতো, আমি হাইপোথেটিক্যাল কথা বলছি, আজকে যদি আওয়ামী লীগকে এই নির্বাচনে আনা যেত, বিএনপি জামাত কি আলাদা হয়ে যেত? আলাদা তারা যুদ্ধ করত? নিশ্চয়ই করতো না। কারণ তাদের তাদের শিকড় এক জায়গায়, তাদের জন্ম এক জায়গায়, তাদের শিকড় জন্ম এক জায়গায়। এই জিনিসটা আমাদের এত শিক্ষিত মানুষরা বুঝতে এত কষ্ট কেন, বা স্বীকার করতে এত কষ্ট কেন, আমি বুঝি না। এখন এই নির্বাচনে বিএনপি জিতলো না জামাত জিতলো, আলটিমেটলি তো এরা যোগ সাজসে আগামী 5টা বছর চালাবে, এইটাই তো তাদের পরিকল্পনা। কে বিরোধী দল, তারা আন্ডারস্ট্যান্ডিং এ একজন বিরোধী দল হবে, একজন ইয়ে হবে, উপরে সারফেসে আপনাকে দেখাচ্ছে মারামারি করছে। তাদের আইডিওলজিক্যাল কোনো পার্থক্য কি আছে? বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এই যে বাংলাদেশের বঙ্গবন্ধুর 32 নম্বর তারেক জিয়ার কি কোনো স্টেটমেন্ট আছে? এতগুলো যে মব কিলিং হলো, তারেক জিয়ার কি কোনো স্টেটমেন্ট আছে? আপনি কোন ভিত্তিতে, কিসের ভিত্তিতে, কি কোন ভরসায় আপনি বলছেন যে বিএনপি জামাতের থেকে আলাদা? যে বিএনপি জামাতের থেকে মোটেও আলাদা না। এখানে মুক্তিযোদ্ধা যাইগুলো, এই যে কর্নেল অলি তো মুক্তিযোদ্ধা, ওই আখতারুজ্জামান তো মুক্তিযোদ্ধা, এইসব মুক্তিযোদ্ধাদেরই তো বিএনপি বেরিয়েছে তার দলে। আপনি বলেন এই যে ফজলুর রহমানের কথা আপনারা এত বলেন, এত প্রেজ করছেন, এত তাকে আপনারা ইয়ে করছেন, বলেছে, প্রতিবাদ করেছে, এইসব জায়গায় এসেছে, মানে দলের বাইরে এসে যে কোনো কথা বলেছে? বলেনি। আপনি যতই বলেন এদের জায়গা, এদের এদের পেছনে পাকিস্তান, এদের পেছনে আমেরিকা, এদের পেছনে বাংলাদেশ বিরোধী শক্তি, এদের বিরুদ্ধে বাংলাদেশ বিরোধী শক্তির একটা অংশ আওয়ামী লীগকে, এবং সবচেয়ে বড় কথা, আওয়ামী লীগের কথা বাদ দিলাম, আমরা তো আওয়ামী লীগ করি না, আমরা তো সাধারণ মানুষ, কিন্তু আমরা দেশাত্মবোধ আমাদের আছে। দেশাত্মবোধ নিয়ে যেই একটা লোক মুখ তুলে কথা বলতে পারছে বাংলাদেশে, আপনি এখন বড় বড় কথা বলে এই কার্ড দিবেন, ওই কার্ড দিবেন, দেশ উন্নয়ন করবেন, নানা রকমের কথা বলেন। এইসব এইসব ফাত্রা কথাই তো আসলে আর কি, সাবির ভাই হয়তো কনভিন্স হতে পারে, আমি কনভিন্স না। আমার দিক থেকে আমি কনভিন্স না, বিনয়ের সঙ্গে বলছি। এখন আসেন ডক্টর ইউনূসের কত টাকা, ডক্টর ইউনূসের 1.5 কোটি টাকা বাড়লো না 5 কোটি টাকা বাড়লো, এটাতে কিছু এসেছে? তার হাজার হাজার কোটি কোটি টাকা। এখানে 1.5 কোটি টাকা কোনো ধর্তব্যের বিষয় না। কাগজে কলমেও দেখালো, অ্যাটলিস্ট অন্য একটা দেখাতে হয়। এখন এই জিনিস, টোটাল জিনিসটাই তো মনে করেন একটা পরিকল্পনার আন্ডারে তারা করছে। সমস্ত কিছু স্ক্রিপ্টেড, স্ক্রিপ্ট অনুযায়ী তারা চলছে। তো আমরা ওই আমাদের সাবির ভাই বললেন যে দেশ বেহাত হয়ে যায় নাই, দেশ বেহাত হয়ে যায় নাই, হুঙ্কার আর কি। আজকে দেখেন ক্রিকেট ধ্বংস করে দিল, আমার দেশ ক্রিকেট ধ্বংস করে দিয়ে পাকিস্তান ইন্ডিয়ার সাথে খেলতে যাচ্ছে। যে বুঝতে পারছি, আমরা তো আলোচনাটার মধ্যে থাকি ভাই। আমার সময় প্রায় শেষের দিকে, আর অল্প একটু সময় আছে। এর মধ্যে থেকে আমি যেটি যাই, যে আওয়ামী লীগ যে নির্বাচনের ভোট বর্জনের ঘোষণা দিয়েছে, এর প্রভাব আপনি গ্রাউন্ডে কতটুকু দেখতে পাচ্ছেন? আমাকে বলছেন? হ্যাঁ। আওয়ামী লীগ কবে ভোট বর্জনের ডাক দিল? ডাক দিয়েছে, তারা ভোট বর্জনের ডাক দিয়েছে। শেখ হাসিনা বলেছে, সজীব ওয়াজেদ জয় বলেছেন। সজীব ওয়াজেদ জয় তো আওয়ামী লীগের ডাক দেওয়ার কেউ না, তার আওয়ামী লীগে তার কোনো পজিশন নাই। এখন শেখ হাসিনা কি বলেছেন যে ভোট আওয়ামী লীগের? অবশ্যই বলেছেন। আচ্ছা, অবশ্যই বলেছেন। আমি যেটা দেখছি যে যারা আওয়ামী লীগের সমর্থক, তাদের মধ্যে অনেকেই ভোট দিতে যাবেন। যেরকম গোপালগঞ্জে আমি যেটা দেখলাম যে ভোট দিতে যাবেন। আমি একটা মুক্তিযোদ্ধার সভায় গিয়েছিলাম, যেখানে প্রায় 150 মুক্তিযোদ্ধা, ওইখানকার যে জেলা মুক্তিযোদ্ধা কি বলে কমপ্লেক্স ভবন আছে, সেই অডিটোরিয়ামে তারা ছিলেন। সেখানে বিএনপি ক্যান্ডিডেট তাদের সমর্থন আদায়ের জন্য একটা অনুষ্ঠান অর্গানাইজ করেছিল, এবং সেখানে তারা যেটা বলছিল যে ভোট দিতে যাবে তারা যাতে গণভোটটায় না ভোট দেওয়া যায়। কারণ গণভোটে যদি তারা না ভোট দেয়, তাহলে এই রেফারেন্ডামে যদি এই জুলাই চার্টার সনদ পাশ হয়ে যায়, তাহলে তাদের আশঙ্কা হচ্ছে যে 72-এর যে সংবিধান, এই সংবিধানে যা কিছু আছে সেগুলো সব উড়ে যাবে।
নতুন একটা সংবিধান হবে যেখানে ৭১টা হয়ে যাবে একটা ছোট জিনিস, আর ২৪ হয়ে যাবে মূল বাংলাদেশের স্থপতি হয়ে যাবে। তো এই একটা আশঙ্কা থেকে তারা মনে করছেন যে তাদের ভোট দিতে যাওয়া দরকার, নট টু এন্ডোর্স দিস ইলেকশন, কিন্তু যাতে এই গণভোটটা পাস না হয়। তো সেটা একটা, এই দ্বিধায় কিন্তু অনেকেই আছেন। তবে হিন্দু ভোটারদের মধ্যে যেটা দেখলাম আমি, তারা একটা আশঙ্কার মধ্যে থাকে। তারা বলে যে আমাদের এলাকায় ১৬০০ ভোটার আছে, প্রায় সবাই হিন্দু। এই ভোটারদের যদি বেশিরভাগ না যায়, তারা জানবে যে হিন্দুরা ভোট দিতে যায় নাই এবং পরবর্তীতে একটা ঝামেলা হতে পারে। সো তারা বললো না যে কাকে ভোট দিবে, কিন্তু তারা বললো আমাদের ভোট দিতে যেতে হবে, মানে দে ফিল কম্পেলড টু গো। কিন্তু সেখানেও আবার গণভোটের বিষয়টা আছে, কিন্তু এরা অনেকেই বুঝতে পারছে যে এই গণভোটে একটা গন্ডগোল আছে। যদি তারা গণভোটটা কি নিয়ে বেশিরভাগ লোক বুঝে না, কিন্তু একটা গন্ডগোল আছে সেটা বুঝে, এবং তারা মনে করে যে এটাকে না ভোট দেওয়ার জন্যই তাদেরকে যেতে হবে। সাবির ভাই, তাহলে এই আপনি নির্বাচনকে কিভাবে ভালো নির্বাচন বলেন? ১ নম্বরে আওয়ামী লীগ নাই এই নির্বাচনে, ২ নম্বরে মানুষের ভিতর ভয় কাজ করছে, নির্বাচনে ভোট দিতে গেলেও বিপদ, আমি যে ভোট দিব কি দিব না এটা তো আমার স্বাধীনতা, কত কিছুই তো তারা বললো ২৪-এ এসে যে স্বাধীন বাংলাদেশ, তাই না, দ্বিতীয়বার স্বাধীন হইলো, মত প্রকাশের স্বাধীনতা। আরে আমি ভোট দিব কি দিব না, যাব কি যাব না, এটা তো আমার সিদ্ধান্ত, কিন্তু আমার চাইতে হবে, তা না হলে ওরা এসে আমাকে মারবে। এই নির্বাচন আপনারা কেমন করে বলেন ভাই? আচ্ছা, আমি কবে বলেছি এই নির্বাচনটা ভালো, বলেন তো দেখি আমাকে। কবে বলেছি এই নির্বাচনটা ভালো? আমি কিন্তু বরাবরই বলে আসছি যে এই নির্বাচনটাকে ডক্টর ইউনূস বলেছেন যে ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে। সেটা তো দূরে থাক, সেই স্বপ্ন এখন তিনি আর অত জোর গলায় এইসব কথা বলেন না। এটা বরাবরই একটা বাকওয়াস কথা ছিল, কারণ আপনি শুরুই করছেন বাংলাদেশের সবচেয়ে বড় দল, সেই দলটাকে আপনি নিষিদ্ধ করে দিয়ে নির্বাচনে, আপনি গোড়াতেই গলদ। তারপরে ওই দলের সাথে যারা যুক্ত কিছু মিত্র দল ছিল, ওয়ার্কার্স পার্টি, জাসদ, তারা নির্বাচনে অংশগ্রহণ করছে না, গেল আরেক দফা। জাতীয় পার্টি, যারাও একটা বড় দল, যদিও তাদের মধ্যে গলদ আছে, কিন্তু তারা একটা দল, তারা নির্বাচনে অংশগ্রহণ করছে, কিন্তু পত্রপত্রিকা খোলেন, টেলিভিশন দেখেন, তাদের নাম কোথাও পাবেন না, তাদের কোনো কিছু নাই, তাদের কোনো নেতাকে ইন্টারভিউ নেওয়া হয় না, কোনো রিপোর্ট নাই, কিছু নাই, মনে হচ্ছে যেন দুইটা পার্টির ইলেকশন। সো দুইটা পার্টি যখন ইলেকশন করছে তখন, এবং দুইটা পার্টি হচ্ছে আইডিওলজিক্যালি একই সাইডে, আপনি যদি মিডলে থাকেন, ডান দিকে এই দুজনই, জামাতে একটু বেশি ডান দিকে, বিএনপি একটু মধ্যের দিকে একটু বেশি, কারণ তাদের দলে অনেক স্যুট টাই পরা লোক থাকে, আর জামাতের সব পায়জামা পাঞ্জাবি পরা লোক, কাজেই আর বাম দিকে কিছুই নাই। এটা একটা ভারসাম্যহীন দেশে পরিণত হতে যাচ্ছে। তো এই নির্বাচন এইটাই প্রডিউস করতে যাচ্ছে। তো এই নির্বাচনকে কেন আমি ভালো বলবো? এটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না, এটা দুইটা দলকে নির্বাচনে মানে কি দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করানো হচ্ছে এই নির্বাচনে। বুঝতে পারছি। তুর্য কাজী, আপনার কাছে শেষ প্রশ্ন। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি আজকে ঘোষণা দিয়েছেন যে তিনি পদত্যাগ করবেন, মানে কি এটা কি ভয়ে যে জামাত আসবে না ক্ষমতায়, এইটু পূর্বাভাস পেয়ে তিনি মানে পদত্যাগ করার আশা প্রকাশ করেছেন কিনা? এগুলোকে একটা আলামত হিসেবে নেন, এগুলো হচ্ছে আলামত। ওই পাসপোর্ট যারা জমা দিচ্ছে ওদের মতোই এটাকে আলামত হিসেবে নেন। আর সাবির ভাই কি বাংলাদেশে? জি জি, বাংলাদেশে। আপনি কি ভোট দিতে যাবেন? এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার ভাই। আপনি না, একটা হচ্ছে কাকে ভোট দিবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কি ভোট দিবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ভোট দিবেন কিনা সেই প্রশ্নটা করেছি। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তো দর্শকরা কি বুঝছেন আমি জানি না, আমি যতটুকু সাবির ভাইয়ের কথা শুনে বুঝলাম, সাবির ভাই হচ্ছে ভোটের পক্ষে, ঠিক আছে? আমি যতটুকু ওনার অল্প সময় যতটুকু কথা থেকে বুঝলাম, উনি হচ্ছে ভোটের পক্ষে। যারা ভোট দিতে যাবে তারা বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের সরাসরি বিরোধী। না, আপনি পার্সোনালি বলেন না, এটা পার্সোনালি না, আমি যারা, আমি বলেছি পার্সোনালি বলিনি, যারা বলেছি, আমি বলেছি যারা, ব্যক্তিগতভাবে বলিনি। যারা ভোট দিতে যাবে তারা বাংলাদেশ বিরোধী, কারণ সাবির ভাই স্ববিরোধী কথা বলছেন। একই সঙ্গে উনি বলছেন এই ভোটের আসলে ইমব্যালেন্স একটা ভোট। আবার উনি বলছেন যে না ভোটকে সবাই মিলে, না ভোটকে সবাই, সারা দেশের মানুষ যদি না ভোট দেয়, না ভোট কি জিতবে? আমাকে মিসকোট করছেন, আমি তো না ভোট কি জিতবে আমাকে বলেন। সারা দেশের মানুষ না ভোট দিল, না ভোট কি জিতবে? না ভোট যদি না জিতে,
আমি যে সবাই ছিলাম সেই সবাই আমি অবজার্ভ করলাম যে তারা এই কথাটা বলছে যে তারা কেন ভোট দিবে। আমি বলি না যে সারা দেশকে না ভোট দিতে হবে, আমি কিন্তু কোনো মন্তব্য মানে শোনেন, আমার মতো মানুষ দ্ব্যর্থহীন ভাবে বলতে পারে আমি যদি আজকে বাংলাদেশে থাকতাম আমি ভোট দিতে যাব না। আপনি দ্ব্যর্থহীন ভাবে বলতে পারছেন না, না, কারণ আপনি আমি সুবিধাবাদী। আপনি না, কারণ সুবিধাবাদের আমি- কথা বলছেন, আপনি এই জায়গাটায় একটা সুবিধাবাদী জায়গায় থাকছেন। না না আমি না, বলছি একটু এক সাইডে থাকছেন। আমার আপনি একটু অনুষ্ঠান আমি safe শেষ side এ করি, থাকছেন। প্লিজ আপনি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করবেন না, আমি প্লিজ। ব্যক্তিগতভাবে আপনি আক্রমণ ব্যক্তিগত না, করছেন। কারণ আমি এটা কিন্তু সারা না, দেশের না, মানুষ না, দেখছে। না না না, আপনি আমরা ব্যক্তিগতভাবে আক্রমণ ভোটের করবেন না। আমরা প্লিজ, তো আমরা সবাই অন্য বলছি ভোট প্রসঙ্গে দেবেন যাচ্ছি। না। আমি আপনাকে প্রশ্ন রেখেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন, আপনি বলছিলেন এটার আলামত, কিসের আলামত সেটি বলুন। এটা আলামত হচ্ছে আমার ধারণা যে এই ভোটটা হয়ে যাবে কোনো না কোনো ভাবে, কাগজে কলমে, যেহেতু এটা পেপার ভোট হচ্ছে। আমি কি ভোট দিলাম কি ধরে দিলাম না, কত না দিলাম, কত হা দিলাম, এটার ব্যাপার না। এটা কত রেশিওতে রেজাল্ট হবে এই রেজাল্টও ঠিক করা আছে, এবং এই রেজাল্টের পরে এটা এরা হজম করতে পারবে না। যারা অতি চতুর, একটু বেশি চতুর, যারা একটু দূরে দেখতে পায়, তারা পালানোর পথটা খোলা রাখছে। যদি পালাতে হয় পথটা যাতে খোলা বুঝতে থাকে। পারছি। আমি শেষ, সাবির মুস্তাফা আপনার কাছে শেষ প্রশ্ন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে যখন তার নাম ঘোষণা করার পরে আপনি জানেন অনলাইনে একটা বিরাট হাইপ তোলা হলো, এত মহারথী যে বাংলাদেশে খুবই বিরল, এত প্রতিভাবান, এই প্রথমবারের মতো এরকম একজন, রাইট? তো তাদের হাইপের একটা কারণও ছিল। তবে আমরা যেটা বুঝতে পারছি, ঠিক এই একদম সরাসরি জামাতের ভিসি বাংলাদেশের ইতিহাসে কখনোই হননি। তো তিনি নির্বাচনের মাত্র একদিন আগে পদত্যাগের কথাটি কেন বললেন? সেই দিক থেকে কি আমরা ধরে নিতে পারি যে জামাতের পরাজয়টি নিশ্চিত দেখছেন উনি? আমার মনে হয় তিনি একটা কি বলবো নিরাপদ জায়গায় যেতে যাচ্ছেন। যে জামাত যদি পরাজিত হয়, বিএনপি চাইবে তাদের পছন্দের লোককে ভিসি করতে, তখন তিনি অপমানিত বোধ করবেন, কারণ তাকে ঠেলে বের করা হবে।